এক বছর পর সেই স্বপ্নভঙ্গের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে তারা এখন বোঝার চেষ্টা করছে তাঁত বিক্রি করে তারা যে গরুটি কিনেছে সেটি আদতে এক ভয়ঙ্কর গরু। হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে, ৭১% বিনিয়োগকারী দেশ ছেড়েছে, রাজনৈতিক নীতিমালা বলতে কিছু নেই, অর্থনৈতিক পরিকল্পনা বলতে বোয়িং কেনার মতো আত্মঘাতী চুক্তি, আর কূটনীতি বলতে মার্কিন চাটুকারিতা। এখন অবস্থা দাঁড়িয়েছে এমন যে বাংলাদেশ থেকে একটা সুই রপ্তানি করতেও দিতে হবে ৩৫% কর, আর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্য পাঠাবে বিনা শুল্কে। জনগণ যখন যা না খেয়ে দিন কাটায়, গৃহহীন হয়, কর্মহীন হয়, তখন তারা দেখে আমলারা মুচকি হেসে বোয়িং কেনার কাব্য পড়ছে। এই এক বছর মানুষ দেখছে মুষ্টিমেয় কয়েকজন মানুষ ঘি দুধ ভাতে জবজবা হয়ে আছে, আর বাকি ১৭ কোটি মানুষ ভাত পায় কি পায় না তার খোঁজ কেউ রাখে না। বাংলা একটা প্রবাদ আছে, খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তার গরু কিনে। ২০২৪ সালের জুলাই মাসে এই প্রবাদটির বাস্তবায়ন ঘটেছে বাংলাদেশে। একদল আবেগপ্রবণ তরুণ, কিছু তথাকথিত শিক্ষিত নাগরিক, বিদেশি অর্থপুষ্ট এনজিও আর লাল সন্ত্রাসের ঘুঁটি একজোট হয়ে শেখ হাসিনার সরকারের পতনের জন্য রাজপথে নামে। যাদের পিছনে ছিল ৭১-এর পরাজিত শক্তি জামায়াত, রকেটে বা ব্রাশ ফায়ার করে মানুষ হত্যায় সিদ্ধহস্ত শিবির এবং আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির। তারা ভেবেছিল এই লাল বিপ্লবী তাদের গণতন্ত্র এনে দেবে। তারা মনে করেছিল তারা নিকৃষ্ট গণতন্ত্র সরিয়ে উন্নত গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে ৫ই আগস্ট তারিখে। অথচ এক বছর পর সেই স্বপ্নভঙ্গের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে তারা এখন বোঝার চেষ্টা করছে তাঁত বিক্রি করে তারা যে গরুটি কিনেছে সেটি আদতে এক ভয়ঙ্কর গরু, যার চিন্তা বিষাক্ত, যার কর্মকাণ্ড বাংলাদেশ এবং স্বাধীনতা বিরোধী, এবং যার লাথিতে গুঁতোয় আজ রাষ্ট্র ছিন্ন ভিন্ন। আসুন, বিগত এক বছর ধরে বাংলাদেশকে কোথা থেকে কোথায় নিয়ে গিয়ে ঠেকানো হয়েছে বা তারা ঠেকালো তার সুলুক সন্ধান করা যাক একটুখানি। সব তো আর সম্ভব নয়। যে ক্ষতি হয়েছে বাংলাদেশের সেটা আপনাকে আমাকে নিজের জীবন দিয়ে বুঝতে হবে, এটি মুখে বলার কিছু নেই। গত এক বছরে বাংলাদেশ আসলে কি পেল, এই প্রশ্ন দিয়ে যদি শুরু করি তাহলে অর্থনীতি পেল আসলে ধ্বংসের বার্তা, রাজনীতি পেল অদৃশ্য সেনা শাসনের ছায়া, আর মানুষ পেয়েছে অনিশ্চয়তা, হতাশা এবং ক্ষুধার কষাঘাত। মানুষের জীবনের অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা, বাচ্চা শিশুটিকে বড় করার অনিশ্চয়তা, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, কি পায়নি বলুন তো? এই এক বছরে প্রবৃদ্ধি নেমে এসেছে আশঙ্কাজনক হারে। হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে, ৭১% বিনিয়োগকারী দেশ ছেড়েছে, প্লাস্টিক, টেক্সটাইল, লাইট ইঞ্জিনিয়ারিং সহ বহু শিল্প খাত বিপর্যস্ত হয়ে গেছে। ট্রান্সশিপমেন্ট সুবিধা হারিয়ে সীমান্ত বাণিজ্যে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে কয়েক বিলিয়ন ডলার। পেট্রাপোল থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত রপ্তানিকারকরা থমকে গেছে। আপনি গিয়ে দেখুন না খাতুন বাজারে, একবার গিয়ে দেখুন বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খা খা করছে। এমনকি পর্যটন খাতে আয় কমেছে অর্ধেকে। সাজেক, কক্সবাজার, সেন্ট মার্টিনে ব্যবসা বন্ধ হয়ে গেছে, কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। আর এই পুরো প্রেক্ষাপটে বসে আছেন কে? ডক্টর মোহাম্মদ ইউনূস নামের এক বিতর্কিত চরিত্র, যিনি একসময় ছিলেন নোবেল বিজয়ী, এখন পরিচিত দেশের ভিখারি ইন চিফ হিসাবে। রাজনৈতিক নীতিমালা বলতে কিছু নেই, অর্থনৈতিক পরিকল্পনা বলতে বোয়িং কেনার মতো আত্মঘাতী চুক্তি, আর কূটনীতি বলতে মার্কিন চাটুকারিতা। যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২৫টি বোয়িং বিমান কেনা হয়েছে, প্রতিটির দাম গড়ে $১১২ মিলিয়ন, যার মোট ব্যয় প্রায় ৩.৩ বিলিয়ন মার্কিন ডলার। অথচ দেশের রিজার্ভে টান, খাদ্য আমদানিতে ঘাটতি, ঋণ পরিশোধে অক্ষমতা, এমনকি সরকারি কর্মচারীদের বেতন নিয়েও নাকি অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে এমন লজ্জাজনক বিলাসিতা এক প্রকার রাষ্ট্রীয় আত্মহত্যার নামান্তর।
আর এই আত্মহত্যা করা হয়েছে কেন? ডক্টর ইউনূসের সরকারকে যাতে মার্কিন যুক্তরাষ্ট্র বা ট্রাম্প সরকার কিছু না বলে, যাতে তাকে ক্ষমতা থেকে না সরায়, সেই কারণে। নাকের বদলে আপনি নরুন পেয়েছেন। অর্থনীতি নিয়ে এই ফাঁদ ঠিক কোথায় পাতা হয়েছে তার একটা স্পষ্ট নমুনা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই শুল্ক নীতি। আগে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানিতে 15% শুল্ক দিতে হতো, এখন সেটাই বেড়ে দাঁড়িয়েছে 35%। অর্থাৎ আগের 15%-এর সঙ্গে যুক্ত হয়েছে অতিরিক্ত 20%। অথচ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, ব্রাজিল, এমনকি পাকিস্তান, আফগানিস্তানও কূটনৈতিক তৎপরতায় নিজেদের জন্য এই শুল্ক কমিয়ে এনেছে। কেউ 19%, কেউ মাত্র 10%। যেখানে বাংলাদেশের জন্য এই বাড়তি শুল্ক এখন মরণঘাতী আঘাত। বলা হচ্ছে ভালো খবর, এটা নাকি সবচেয়ে বড় কূটনৈতিক সাফল্য। এই যে বাংলাদেশকে অন্তত 15% নামিয়ে আনার একটা সুযোগ করে দেওয়া হয়েছে, হাসবো না কাঁদবো, কিন্তু সেটাও হয়েছে সবার জন্যই কমানো হয়েছে বলেই। বাংলাদেশ কোনো বিশেষ সুবিধা আদায় করতে পারেনি। এই আলোচনায় ঢুকতেই বাংলাদেশকে কি কোরবানি দিতে হয়েছে সেটা ভয়ঙ্কর। যুক্তরাষ্ট্রের 110টি পণ্যকে শুল্কমুক্ত করে দেওয়া হয়েছে বাংলাদেশের বাজারে। বোয়িং কোম্পানির সঙ্গে 25টি বিমান কেনার চুক্তি ছাড়াও এলএনজি, সয়াবিন, তুলা ইত্যাদি উচ্চ মূল্যে আমদানির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পৃথিবীর অন্য দেশের বাণিজ্য বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র আমেরিকার সঙ্গে আমাদের এখন বাণিজ্য করতে হবে। এখন অবস্থা দাঁড়িয়েছে এমন যে বাংলাদেশ থেকে একটা সুই রপ্তানি করতেও দিতে হবে 35% কর, আর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্য পাঠাবে বিনা শুল্কে। কি পেলাম সেই আলোচনা না করে বরং কি হারালাম সেই মাতমি করাই এখন বাস্তবতা। মাতম করতেই হবে আমাদের। আর এই জাদুকরি গাণিতিক প্রতারণাকে এখন ডক্টর ইউনূস এবং তার প্রোপাগান্ডা কমিটি বলছে কূটনৈতিক সফলতা। ম্যাজিক দেখেছেন? এই হচ্ছে ম্যাজিক, ইউনূস ম্যাজিক। দেশের স্বার্থ বিরোধী চুক্তিকে আপনি আসলে কি নামে আখ্যা দেবেন? সহজ ভাষায় তো একে দেশ বিক্রি বলা হয়, তাই না? যা হোক, দেশের মিডিয়া বা সংবাদ মাধ্যম বিগত 1 বছরে 2 ভাগে বিভক্ত হয়েছে। একদল মুখে হাসি নিয়ে ইউনূস বন্দনা করছে, আরেক দল মুখ বন্ধ করে বসে আছে ভয়ে। হয়তো দেখা যাবে পরদিন তাকে আর নিউজ রুমে পাওয়া যাবে না, এটাই তার ভয়। 21 টেলিভিশন থেকে শুরু করে কিছু সুবিধাভোগী মাধ্যম সরাসরি বোয়িং কেনার মতো আত্মঘাতী পদক্ষেপকে জায়েজ করার জন্য জনমত তৈরিতে লেগেছে। আর তাদের ছত্রছায়ায় বসে জামায়াত পুষ্ট বিশৃঙ্খল গোষ্ঠী বলছে যুদ্ধ বিমানও দরকার। এই শুধুমাত্র বোয়িং হলে হবে না, যুদ্ধ বিমান কিনতে হবে আমেরিকা থেকে। যেন দেশ এখনই ভারত কিংবা মিয়ানমারের সঙ্গে যুদ্ধে নামবে। ওরা তো সেটাই চায়। এটা সেই মিথ্যা উন্মাদনা যা তৈরি করা হয় জনগণের নজর ঘোরানোর জন্য। একটি রাষ্ট্রের কবর খোঁড়ার ফাঁকে বাজানো হয় যুদ্ধের দামামা। আর এসবের মধ্যে দাঁড়িয়ে একজন সচিব যখন মন্তব্য করেন যে বাণিজ্য ঘাটতি কমাতেই নাকি বোয়িং কেনা হয়েছে, এর চাইতে বেশি ব্যঙ্গাত্মক আর কিছু হতে পারে না। জনগণ যখন যা না খেয়ে দিন কাটায়, গৃহহীন হয়, কর্মহীন হয়, তখন তারা দেখে আমলারা মুচকি হেসে বোয়িং কেনার কাব্য পড়ছে। তথাকথিত এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে সবকিছু যেন ছন্ন ছাড়া। দেশে এখন কেন্দ্রীয় কোনো শাসন নেই, নেই নিয়ন্ত্রণ। আছে দমন, পীড়ন, আতঙ্ক। রাজনৈতিক বিরোধীদের ধরপাকড়, গুম, হামলা এখন আর সংবাদও না, বরং স্বাভাবিক ঘটনা। 1 বছরে কোনো নির্বাচন হয়নি, গণতন্ত্রের বালাই নেই। চীন এবং জাতিসংঘ যেভাবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চেয়েছিল, তাও অগ্রাহ্য করে একনায়কতন্ত্রের বর্ণমালা সাজানো হয়েছে নতুন করে। এখনকার শাসন ব্যবস্থাকে অন্তর্বর্তীকালীন সরকার বলাটাও এক ধরনের প্রহসন। এর চেয়ে ডক্টর ইউনূসের একনায়কতন্ত্র হিসেবে উল্লেখ করাই ভালো। তাতে জামায়াত, এনসিপি, বিএনপি গোস্বা করতে পারে, কিন্তু এদের সকলে মিলে যে একটি দল, আর সে দলের নাম হচ্ছে আওয়ামী বিরোধী দল, আওয়ামী বিরোধী দল। এরাই তো দেশ চালাচ্ছে নাকি গত 1 বছর ধরে। এমনকি ধর্মীয় সংখ্যালঘুদের বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার সকল আয়োজন শেষ করে ফেলেছে এই শান্তির কবুতরের শাসন। রংপুরের গঙ্গাচড়ায় হিন্দুদের উপর মধ্যযুগীয় কায়দায় হামলা হয়েছে, এটা তো খুব কম। গোপালগঞ্জে গণহত্যার মতো ঘটনা ঘটেছে, কিন্তু কোনো বিচার নেই জবাবদিহিতা। সংখ্যালঘু সম্প্রদায় এখন আতঙ্কে রাত কাটায়। যারা উন্নত গণতন্ত্র এনে দিয়েছে বলে দাবি করেছিল, তারা এখন এই নৈরাজ্যের দায় নিচ্ছে না। তারা লাশ লুকাচ্ছে। তারা নিজেরাই প্লেন দুর্ঘটনা ঘটিয়ে শিশু ছাত্রদের লাশ লুকিয়ে বেড়াচ্ছে। কারণ তারা তো দায়িত্ব নিতে আসেনি, এসেছিল বিদেশি চুক্তি বাস্তবায়ন করতে, এবং সেটি করছে সর্বত্র। আপনি দেখুন, ডক্টর ইউনূস এই 1 বছরে কেবল একটি কাজ করেছেন, রাষ্ট্রীয় সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়া এবং
তার চেয়েও বড় কাজটি তিনি করেছেন, তা হলো তিনি তার নিজের সম্পদ এবং অর্থনীতিকে কয়েক গুণ বাড়িয়ে ফেলেছেন বিগত 1 বছরে। তার চুক্তির মাধ্যমে দেশের অর্থনীতি চলে যাচ্ছে বহুজাতিক সংস্থার দখলে, শিক্ষা ব্যবস্থায় এনজিও প্রভাব বাড়ছে, স্বাস্থ্য খাতে বৈদেশিক নিয়ন্ত্রণ বাড়ছে, নিরাপত্তা খাতে বাইরে থেকে চালানো হচ্ছে নানা নির্দেশ। এই 1 বছরে বাংলাদেশ আসলে একটি পরাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে, নতুন রঙে রাঙানো একটি নব্য ঔপনিবেশ। এই 1 বছর মানুষ দেখছে মুষ্টিমেয় কয়েকজন মানুষ ঘি দুধ ভাতে জবজবা হয়ে আছে, আর বাকি 17 কোটি মানুষ ভাত পায় কি পায় না তার খোঁজ কেউ রাখে না। এই অবস্থা চলতে থাকলে আগামী বছর বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দেবে। এটা শুধু আশঙ্কা নয়, এটা বাস্তব সত্য। এই সত্য বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন। ইতিমধ্যেই নতুন করে 30 লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে গেছে। সরকারি সহায়তা বন্ধ, সামাজিক সুরক্ষা নেই, বরং ভিক্ষার ঝুলি নিয়ে বিদেশে যেতে চাইলেও বাংলাদেশি পাসপোর্ট দেখে কাউকে ভিসা দেওয়া হচ্ছে না। বিদেশ থেকে হাজার হাজার শ্রমিককে ফেরত পাঠানো হচ্ছে এই আন্তর্জাতিক মাঠের খেলোয়াড়ের আমলে। তিনি কিছুই করতে পারছেন না আওয়ামী লীগ ঠেকানো ছাড়া, শেখ হাসিনা আসছে এই ভয় দেখানো ছাড়া। রাতে বেরেতে তিনি নাকি দুঃস্বপ্ন দেখে জেগে উঠছেন বিছানা থেকে। না, এই তথ্য আমাকে কেউ দেয়নি, আমি একজন লেখক হিসেবে ধারণা করছি। কারণ ওনার রোগের নাম তো আর কিছু নয়, আওয়ামী হিস্টেরিয়া, শেখ হাসিনা ফোবিয়া। এটা বোঝার জন্য মনোরোগ বিশারদ হওয়ার দরকার নেই, আপনারও দরকার নেই, আপনিও বুঝতে পারেন সেটা। আজ দেশের মানুষ জানে তারা ভুল করেছিল। 2024 সালে আগস্টে জুলাইতে তারা ভুল করেছিল। তারা ভেবেছিল এখন একতন্ত্রকে বিদায় দিয়ে নতুন সূর্য আনছে, কিন্তু এখন দেখছে সূর্য নয়, অন্ধকারের গর্ভে ঠেলে দেওয়া হয়েছে পুরো দেশকে। ইউনূস আর তার বাহিনীর সন্ত্রাসে আজ গোটা রাষ্ট্র পচে যাচ্ছে, গলে যাচ্ছে। রাষ্ট্র কাঠামো, তার নিয়ন্ত্রণ, তার আত্মমর্যাদা সবকিছু 1 বছরের মধ্যে ধ্বংসের কিনারায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে। আমি তো ইউনূস সরকারের 1 বছরকে দেখি পচে গলে যাওয়ার 1 বছর হিসাবে। আপনি দেখেন না? আপনি যদি গত বছরের আগস্ট মাসে শেখ হাসিনার সরকারের আমলে প্রতীকী অর্থে তাঁত বুনেও জীবন ধারণ করে থাকতেন, আজকে এই ইউনূস ষাঁড়ের আমলে, আমি দুঃখিত, মানে সার নয়, ইউনূস ষাঁড়ের আমলে আপনি কি নিজেকে প্রশ্ন করে দেখেছেন যে তাঁত বুনে খাওয়া ভালো ছিল, নাকি এই গরু কিনে তার খিদের যোগান দিতেই আপনি জেরবার হচ্ছেন, রাষ্ট্রটাকে শেষ করে দিচ্ছেন? আমি তো দেখতে পাচ্ছি বাঙালি তাঁত ছেড়ে এই আন্তর্জাতিক মানের গরু কিনে এখন এই গরুর লাথি গোতাতেই মরছে। কি মরছে না? আপনি বুকে হাত দিয়ে বলুন তো, এই অনাচার দেখে আপনার মনেও এই ভাবনাটি আসছে কি আসছে না? আসার তো কথা। সামনে কি অপেক্ষা করছে আমি জানি না। 1 বছর তো গেল, 1 বছরে কি পেলেন আর কি দিলেন তার হিসেবটা আপনি নিজে নিজেই কষুন। একবার চোখটা বন্ধ করুন, ভাবুন, উত্তর পেয়ে যাবেন। ভালো থাকবেন।